আমাদের কোর্সের দ্বিতীয় মডিউলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই মডিউলে আমরা একদম গোড়া থেকে দেখব কিভাবে একটা ভিসা কনসালটেন্সি ফার্মের জন্য মজবুত আইনি আর ব্যবসায়িক ভিত্তি তৈরি করা যায়। চলেন শুরু করা যাক। তো এই মডিউলে আমরা কি বিষয় নিয়ে কথা বলবো এক নজরে দেখে নিই। আমরা শুরুই করব একটা বড় ভুল ধারণা ভেঙে দিয়ে। এরপর ধাপে ধাপে দেখব ট্রাভেল এজেন্সি লাইসেন্স থেকে শুরু করে কোম্পানি রেজিস্ট্রেশন, ট্রেড লাইসেন্স আর ট্যাক্সের বিষয়গুলো। সবশেষে কিভাবে ক্লায়েন্টদের আস্থা অর্জন করা যায় সেটাও থাকবে আমাদের আলোচনায়। ওকে, তো চলুন একদম মূল আলোচনায় যাওয়া যাক। এই ব্যবসাটা শুরু করার কথা ভাবলেই সবার আগে যে প্রশ্নটা মাথায় ঘুরপাক খায় সেটা নিয়েই আমরা প্রথমে কথা বলবো। প্রশ্নটা খুবই সহজ। বাংলাদেশে একটা ভিসা কনসালটেন্সি চালাতে গেলে ঠিক কোন লাইসেন্সটা লাগে? খুবই সোজাসাপটা প্রশ্ন, তাই না? কিন্তু এর উত্তরটা কিন্তু মোটেও সোজাসাপটা না, বরং বেশ অবাক করার মতো। আর এটাই হলো সেই অবাক করা উত্তরটা। সত্যি বলতে বাংলাদেশে ভিসা কনসালটেন্সি নামে আলাদা কোনো লাইসেন্সই নেই। হ্যাঁ, ঠিকই শুনছেন। এর মানে কিন্তু এই না যে ব্যবসাটা অবৈধ। ব্যাপারটা হলো এই যে ব্যবসাটা অন্য একটা বড় ইন্ডাস্ট্রির ছাতার নিচে পড়ে। তাহলে এখন প্রশ্ন আসতেই পারে, যদি ভিসা কনসালটেন্সি লাইসেন্স নাই থাকে তাহলে লিগ্যালি এ ব্যবসাটা চলে কিভাবে? এর আসল ভিত্তিটা কি? চলুন সেটাই এখন জেনে নেওয়া যাক। আপনার ব্যবসার আসল চাবিকাঠি হল ট্রাভেল এজেন্সি লাইসেন্স। দেখুন, এই স্লাইডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আইন বলছে আপনি যদি ভিসা প্রসেসিং নিয়ে কাজ করতে চান তাহলে আপনার ব্যবসাকে অবশ্যই একটা ট্রাভেল এজেন্সি হিসেবে সরকারি অনুমোদন নিতে হবে। মানে এই লাইসেন্সটাই আপনার সব কিছুর মূল। শুধু ভিসা প্রসেসিং না, এর আওতায় টিকিট, ট্যুর প্যাকেজ, হোটেল বুকিংয়ের মতো কাজও করা যায়। আর এই লাইসেন্সটা দেয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। আচ্ছা, ট্রাভেল এজেন্সি লাইসেন্সের জন্য আবেদন করারও আগে আরেকটা ফাউন্ডেশনাল কাজ আছে। সেটা হলো আপনার ব্যবসাকে একটা আনুষ্ঠানিক বা অফিসিয়াল পরিচয় দেওয়া। আর এই যাত্রার প্রথম ধাপ হল আরজেএসসি, মানে কোম্পানি রেজিস্ট্রেশন। এই আরজেএসসি বা রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস হলো সেই জায়গা যেখানে আপনার কোম্পানির আনুষ্ঠানিক জন্ম হয়। ভাবতেই পারেন এটা আপনার ব্যবসার বার্থ সার্টিফিকেট। এখানে দুটো মূল কাজ করতে হয়। প্রথমে কোম্পানির জন্য একটা নাম ঠিক করে নেম ক্লিয়ারেন্স নিতে হয়, আর তারপর কোম্পানি ইনকর্পোরেশন বা নিবন্ধনের পুরো প্রক্রিয়াটা শেষ করতে হয়। আপনি চাইলে আপনার কোম্পানিকে সোল প্রোপ্রাইটারশিপ, পার্টনারশিপ বা লিমিটেড লায়াবিলিটি কোম্পানি হিসাবেও রেজিস্টার করতে পারেন। বেশ, আপনার কোম্পানির তো একটা আইনি পরিচয় হয়ে গেল। কিন্তু এখন যে অফিসে বসে কাজটা করবেন সেই নির্দিষ্ট জায়গায় ব্যবসা চালানোর জন্য তো একটা অনুমতি লাগবে, তাই না? সেই অনুমতিপত্রটাই হলো ট্রেড লাইসেন্স। এখন ট্রেড লাইসেন্স নেওয়ার সময় একটা বিষয় খেয়াল রাখতে হবে। ট্রেড লাইসেন্স কিন্তু কয়েক ধরনের হয়। আমাদের ব্যবসার জন্য লাগবে বাণিজ্যিক ট্রেড লাইসেন্স, কারণ আমরা সেবা দিচ্ছি। ভুলেও উৎপাদনকারী বা ম্যানুফ্যাকচারিং লাইসেন্সের জন্য আবেদন করা যাবে না, কারণ আমরা কোনো কিছু তৈরি করছি না। এই ছোট বিষয়টা মাথায় রাখলে অনেকটা সময় বেঁচে যাবে। এই লাইসেন্স পাওয়ার প্রক্রিয়াটা কিন্তু বেশ স্ট্রেইট ফরওয়ার্ড। আপনার অফিসটা যে এলাকায়, সেখানকার স্থানীয় কর্তৃপক্ষ যেমন সিটি কর্পোরেশন বা পৌরসভা থেকে আবেদন করতে হবে। প্রথমে ফর্ম নিতে হবে, তারপর প্রয়োজনীয় কাগজপত্র সহ জমা দিতে হবে। এরপর একজন ইন্সপেক্টর এসে অফিসটা দেখে যাবেন। সব ঠিক থাকলে নির্দিষ্ট ফি জমা দিলেই হাতে পেয়ে যাবেন আপনার ট্রেড লাইসেন্স। যে কোনো সরকারি কাজে সবচেয়ে বেশি সময় নষ্ট হয় কাগজপত্রের ঝামেলার কারণে। তাই ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করার আগে এই লিস্টটা মিলিয়ে সব কাগজপত্র রেডি করে ফেলুন। যেমন ধরুন আপনার এনআইডি, ছবি, অফিসের ভাড়ার চুক্তিপত্র, আরজেএসসি থেকে পাওয়া কোম্পানির সার্টিফিকেট, ব্যাংক সলভেন্সি স্টেটমেন্ট। এই সব কিছু আগে থেকে গুছিয়ে রাখলে পুরো প্রক্রিয়াটা অনেক সহজ হয়ে যাবে। শুধু আইনি কাগজপত্রই কিন্তু যথেষ্ট না। সরকারকে এটাও দেখাতে হবে যে আপনার ব্যবসা চালানোর মতো আর্থিক সক্ষমতা আছে। চলুন এখন আমরা আর্থিক আর কর সংক্রান্ত বিষয়গুলো নিয়ে কথা বলি। ট্রাভেল এজেন্সি লাইসেন্স পাওয়ার অন্যতম প্রধান শর্ত হল আপনাকে প্রমাণ করতে হবে যে আপনার ব্যবসায় যথেষ্ট পুঁজি আছে। আর এর জন্য আপনার কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে ন্যূনতম 10 লক্ষ টাকার একটা ব্যালেন্স দেখাতে হবে এবং এর প্রমাণ হিসেবে ব্যাংক থেকে একটা সলভেন্সি সার্টিফিকেট নিতে হবে। এখন মনে হতে পারে এই 10 লক্ষ টাকার শর্তটা বেশ কঠিন, কিন্তু এর পেছনের কারণটা কিন্তু খুব ইতিবাচক। সরকার এটা নিশ্চিত করতে চায় যে যারা এই ব্যবসা করছে তারা যেন আর্থিকভাবে সচ্ছল হয়। এতে গ্রাহকরা প্রতারিত হওয়ার ঝুঁকি থেকে বেঁচে যায় আর পুরো ইন্ডাস্ট্রির উপর তাদের আস্থা বাড়ে। ব্যবসা যখন বৈধভাবে করছেন তখন দেশের আইন মেনে কর দেওয়াটাও কিন্তু আপনার দায়িত্ব। এর জন্য দুটো জিনিস লাগবে।
প্রথমত, জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর থেকে আপনার কোম্পানির জন্য একটা টিন মানে ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর নিতে হবে। আর দ্বিতীয়ত, আপনার সেবার উপর যদি ভ্যাট প্রযোজ্য হয় তাহলে ভ্যাট রেজিস্ট্রেশনও করে নিতে হবে। এই দুটো ছাড়া কিন্তু আপনার ব্যবসা আইনত সম্পন্ন হবে না। তো এতক্ষণ আমরা কথা বললাম আইনি বাধ্যবাধকতা নিয়ে। লাইসেন্স, রেজিস্ট্রেশন এগুলো হলো আপনার ব্যবসার কঙ্কাল। কিন্তু এর উপর মাংস যোগ করে একটা সুন্দর আকৃতি দিতে, মানে ক্লায়েন্টের আস্থা আর বিশ্বাস অর্জন করতে আরও কিছু কাজ করতে হবে। তাহলে কিভাবে এই বিশ্বাসযোগ্যতা বাড়ানো যায়? প্রথমত, আপনার একটা সুন্দর, গোছানো আর পেশাদার অফিস থাকতে হবে। দ্বিতীয়ত, ইন্ডাস্ট্রির বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত হতে পারেন, যেমন এটিএবি বা অ্যাসোসিয়েশন অফ ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ। এর সদস্য হলে আপনার গ্রহণযোগ্যতা অনেক বেড়ে যায়। আর সম্ভব হলে আয়াটার মতো আন্তর্জাতিক সংস্থার মান অনুসরণ করতে পারেন। এগুলো ক্লায়েন্টকে বোঝায় যে আপনি একজন সিরিয়াস এবং নির্ভরযোগ্য প্রফেশনাল। এই মডিউলে আমরা একটা ব্যবসার আইনি ভিত্তি তৈরির পুরো রোডম্যাপটা দেখলাম। এখন আপনার আইনি কাঠামোটা কিন্তু তৈরি। কিন্তু প্রশ্ন হলো, শুধু আইন মেনে চললেই কি ব্যবসা সফল হবে? আপনার ব্যবসায় কৌশল কি এতটাই মজবুত যে সেটা সময়ের পরীক্ষায় টিকবে? এই বিষয়গুলো নিয়েই আমরা কথা বলবো আমাদের পরের মডিউলগুলোতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।